বন্ধু মেলাটা এখন আর আগের মতো নেই। বন্ধুরা যে যার মতো করে তাদের জগতে চলে গেছে। মায়া বন বিহারিণী গহন স্বপন সঞ্চারী। সিনেমাতে গান গাওয়া মানে তুমি একজন শিল্পী, এই স্বীকৃতির মাপকাঠি ছিল তখন সবচেয়ে বেশি। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না রে, এই জ্বালায় আর প্রাণে সয় না। ও হো মনরে কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের পর্দায়, কালের সুরে। আজ আমাদের সাথে কে আছেন সেটা আর নতুন করে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। যে গান আমরা শুনলাম তাতে সরাসরি তার পরিচয় হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে আছেন কিংবদন্তি কালোজয়ী শিল্পী ফেরদৌস ওয়াহিদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আমিও ভালো আছি। ধন্যবাদ কালের কণ্ঠকে আজকে সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে আমি জানি যে আপনি এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমি যেহেতু এই যে সময়টা, এটা একটা ঈদের সময়, অনেক মানুষ আপনাকে দেখছে, তাদের ঈদের সময়টা আপনার সাথে উদযাপন করছে। আমরা একটু আপনার ঈদের স্মৃতিতে যাই। ছোটবেলায় ঈদগুলো কেমন কাটানো হয়েছে? ছোটবেলার ঈদ ছিল নির্মল, সাদামাটা, ঝঞ্ঝাটবিহীন। অতটা জীবন সম্পর্কে বুঝতামও না, কিন্তু এটুকু বুঝতাম রমজান মাস একটি অত্যন্ত পবিত্র মাস, এবং এটি বাবা মার থেকে শোনা শেখা, গুরুজনদের থেকে। আর এই মাসে রোজা রাখা একটি পবিত্র কাজ। মাঝে মাঝে রাখতে পারতাম, মাঝে মাঝে রাখা হতো না। এবং আমার মনে আছে এই যে আনন্দের প্রস্তুতিটা চলতো প্রায় অর্ধ রমজান মাস। ঈদ আসছে, এই করব, এই পরব, এই ভাবনা, এগুলো নিয়েই খুব। আর 2টি বছর আমি ছোট্ট ছোট্ট মসজিদ বানাতাম বাড়িতে বসে বসে, এটা ডিসপ্লে করার মতো। এগুলা ছিল। কি দিয়ে বানাতেন মসজিদ? কি দিয়ে ছবি দেখে। হ্যাঁ, একটা বাটি থাকতো, আচ্ছা আচ্ছা, চারপাশে এগুলা বাটি দিয়ে মসজিদ বানাতেন। গোলটা গম্বুজটা এটা আসতো, আর চারপাশে একটা কিছু তো হতোই। এই যে আনন্দের চিন্তাটা, এটাই আমাদের সময়কে স্মুথ করে দিত, অনেক সচ্ছল করে দিত। আর অপেক্ষা ঈদের আগের দিন, 2-3 দিন আগে নতুন জামা কাপড়, এটাও একটি আকর্ষণ ছিল। ঈদের দিনের ঈদই কোথায় যাব, কি করব, প্রকারভেদে এদিকে প্ল্যানিং হতো। এই যে প্ল্যানিং হতো কি করব না করব, এটাই ছিল সবচেয়ে বড় আনন্দ। পাই আর না পাই, ভাবনাটাই বড় আনন্দ। এমনিভাবে ছোটবেলার ঈদগুলো কেটেছে। ঈদের কোন স্মৃতিটা আপনাকে এখন অনেক বেশি পোড়ায়? যে ঈদ তারুণ্যে কাটিয়ে আসছেন কিন্তু এখন সেটা করতে পারছেন না, এমন কোন স্মৃতি আপনাকে অনেক বেশি পোড়াচ্ছে? আগের যে বন্ধু মেলাটি হতো, আত্মীয় স্বজনের মধ্যেও যারা সমবয়সী তারাও বন্ধুর মতো, এই বন্ধু মেলাটা এখন আর আগের মতো নেই। বন্ধুরা যে যার মতো করে তাদের জগতে চলে গেছে। কথা হয়, কোনো সময় দেখাও হয়, কোনো সময় হয় না। এই যে বন্ধু মেলাবিহীন ঈদগুলো এখন আর আগের মতো চমকও হয় না, ভালোও লাগে না। কেন জানি মনে হয় আগের ঈদটাই যদি সবসময় থাকতো, যেটা সম্ভব না। এই স্মৃতি বহন করে এটাও ভালো লাগে। স্মৃতি বহন করাটা একটা আলাদা আনন্দ, আলাদা স্বাদ, বিস্বাদ, দুটো মিলিয়েই। একরকম আপনি এখন স্মৃতির ঈদ কাটাচ্ছেন তাহলে আমরা যদি বলি। আচ্ছা, বন্ধুদের কোন স্মৃতিগুলো, ছোটবেলার একদম ছোটবেলার বন্ধুদের কোন স্মৃতিগুলো, কোনো স্পেসিফিক এমন কোনো স্মৃতি আছে কিনা যেটা আপনার এখন অনেক বেশি মনে পড়ে? স্মৃতি তো থাকেই, তারপরে কিছু এলোমেলো স্মৃতি তো আছে।
সেই সময় আমরা চোখে যা দেখতাম ওটি আকর্ষিত করতো। ক্লাস 6, 7, 8 তখন আমরা বন্ধুরা চুরি করে এই যে ধানমন্ডি রবীন্দ্র সরোবর, তখন তো একদম খালি, ওখানে বসে আমরা কিছু মজা করতাম। সেই তখনকার সিগারেট কিনতাম এবং বড়রা কিভাবে সিগারেট খায় এই স্বাদটা আমরা পাওয়ার চেষ্টা করতাম, দেখতাম। এই যে দুষ্টুমি এবং এলোমেলো স্বাদ গ্রহণ, তখন ভালোই লাগতো। তখন আপনাদের বয়স কত? কত আর হবে এখন, 12-13 এর বেশি না। তো 12-13তেই আপনারা সিগারেট টেস্ট করা শুরু করেছিলেন? বড়রাতে দেখতাম, হ্যাঁ, মানে ওই একদিনই আমরা একটু টেস্ট দুষ্টামি করতেন। করতাম। আচ্ছা, এটা আমার বেশ মনে আছে, বাকি তো অনেক কিছুই আছে। এবং ঘুরে সেটা বেড়ানো, একটা ভয় নিয়ে করতে হতো, তাই না? বাড়ির কেউ দেখে পুরোটাই ফেলে ভয়। কিনা, কে দেখে ফেললো, আবার খাবো। বাড়িতে এই তারপরও চলতো, ইটস লাইক অ্যান অ্যাডভেঞ্চার। তা যাই হোক, এছাড়াও তো অনেক কিছু স্মৃতি থাকে, যেমন ঘুরে বেড়ানো, আত্মীয় স্বজনের বাসা, বড় ভাই বোনদের নিয়ে যাওয়া, এটাও একটা আনন্দ। বিশেষ করে বাড়ির খাওয়া তো থাকি, যেই বাসায় যেতাম মামারা খালারা, তাদের বাসায় যখন যেতাম, তারা যখন জোর করে পেট যতই ভরা থাকুক খেতেই হবে, তাদের মুরগির কোরমা, তখন গরুর মাংসের প্রচলন ছিল কম, গরুর মাংস ছিল তখন সস্তা খাওয়া, এবং মুরগির মাংস ছিল তখন সবচেয়ে দামি খাওয়া। আর আজকে গরুর মাংস সবচেয়ে দামি, মুরগির মাংস সবচেয়ে সস্তা। কিন্তু এই স্মৃতিগুলো তো ঘুরে বেড়ায়, ভালোই লাগে। এখনকার যেন সব কিছু ভালো লাগার থেকে হয় না, ইচ্ছার উপরে হয়। ইচ্ছা হলো এটা করলাম, ওইটা করলাম, ভালো লাগার কোথায় পাই না। এটা কি বয়সের কারণে নাকি পরিবেশের কারণে? সব কিছু বদলে নাকি গেছে, পরিবর্তন? হয়তো যে বদলে গেছে। এইখানে একটু আসি। ঈদটা তো আসলে একরকম ট্রেডিশন বলা যায়। আপনারা যখন ছোট, তখন হয়তো এরকম অনেক কথা ছিল, যেমন কাপড় চোপড় দেখে ফেললে হয়তো ঈদ শেষ, বা এই ধরনের কর্মকাণ্ডগুলো কি আপনারা করেছেন কিনা? ঈদের জামা কাপড় দেখা হয়তো, ইট ইজ ভেরি ট্রু। আগের যুগে কখনো গোপনে আনা হতো, পরে দিত, কখনো নিয়ে যাওয়া হতো, দেখে কিনতাম। তবে গোপনে থাকার মধ্যে একটু রোমাঞ্চকর ব্যাপার থাকতো। হ্যাঁ, 3 দিন আগে হয়তো পেতাম, ভালো লাগতো। এই যে কি দেবে, কি কেমন হবে, এই ভালো লাগার তো আসলে কোনো পরিসংখ্যান নেই। এই ভালোবাসাটাকে মাপারও যন্ত্রও নেই। সুতরাং ছোটোবেলার সব কিছুই গ্রহণযোগ্য, এবং ছোটোবেলার সব কিছুর মধ্যেই আনন্দ, বেদনা নাই, স্মৃতি এবং সুখের ছোঁয়া লেগেই থাকে। গানে আপনার হাতে খড়ি কি ছোটবেলা থেকেই? একদম ছোটোবেলা বলবো না, এটা ছোটোবেলা আমি পছন্দ করতাম, রবীন্দ্রসঙ্গীত করতাম। আচ্ছা, গুনগুন করে। আমার এক স্যার নলিনী বাবু বললেন, তুমি বলে গান গাও, রবীন্দ্রসঙ্গীত গাও তো একটা। আমি গাইলাম, ও যে মায়া বন বিহারিণী গহন স্বপন সঞ্চারিণী। স্যারে বললো, আরে তুই তো ভালোই করিস 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 গান বাজনা করিস, খারাপ হবে না তোর। এই তো এখানে। কিন্তু ছোটোবেলায় ক্লাস 6-এ তখনকার পুরনো শহরে নবাবপুর একটি হল ছিল, নিশাত হল নামে। সেই হলে মনে হয় 66-67 একটা ছবি দেখতে গিয়েছিলাম বাবা মার সাথে, সবাই মিলে, যেটা হয় পরিবারের 9 জন, বাবা মা সবাই মিলে 12-13 জনের ছবি দেখতে যাওয়া। তো এই ছবিটার নাম ছিল আরমান, ওয়াহিদ মুলাদ জেবা। ছবিটা দেখার পর আমার মনে খুব রেখাপাত করেছিল গানটির বিষয়ে। তারা গান গাইছে, কখনো খুশির সময়, কখনো একই গান কান্দাকাটি করে, খুব রেখাপাত করেছিল। পরদিন সকালে, যেখানে এখন প্রেস ক্লাবের উল্টো দিকে কিছু দোকান ছিল, রেকর্ড পাওয়া যেত। আমার মনে আছে 10 টাকা 4 আনা দিয়ে একটি রেকর্ড কিনলাম, তখন ক্যাসেটের যুগ না, আরপিএম, গ্রামাফোন রেকর্ড আরপিএম কিনে আনলাম। সেই থেকে আমার শেখার আগ্রহ। নাম কি ছিল সেটার? হ্যাঁ, নাম কি ছিল সেটার? ছবির নাম ছিল আরমান। আচ্ছা। গানগুলো ছিল একেলে না জানা, কোকো করি না, এই গানগুলো। তখন সব গানেরই সমাধান ছিল, উর্দুটাও ছিল, বাংলাটাও ছিল। যেহেতু সমাজের সঙ্গে এগুলোর ওঠা বসা ছিল, তাই সেটা দেখা, সেটা শোনা। সেখান থেকে এরপর তো গানের আগ্রহ দেখে আমার বাবা মা হয়তো ভাবলেন একটু শিক্ষকের ব্যবস্থা করা হোক। তা আমার মনে আছে ওস্তাদ সোহরাব হোসেন, ওস্তাদ সাদেক আলী সাহেব, ওনারা আমাদেরকে ট্রেনিং দিতেন একটু একটু করে। ম্যাট্রিক যখন পাশ করলাম, তখন ইন্টারমিডিয়েট পড়ি, বড় হওয়ার ছোঁয়া লেগে গেল, গানের প্রতি আগ্রহ অনেক বাড়লো। আমার ইচ্ছাতেই বাবা মাকে বললো আমি একটু ক্লাসিক্যাল শিখতে চাই। শেখানো হলো ওস্তাদ ফজলুল হক সাহেব। ওস্তাদ ফজলুল হক খুবই একজন গুণী
শিল্পী, গায়ক এবং ওস্তাদ। ওনাকে আমরা ওস্তাদ ফজলুল হক ডাকতাম। যেমনটি ডাকা হয় এখন ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, তেমন ওস্তাদ ছিলেন। উনি আমাকে 4 বছর শিখিয়েছেন। আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। সেই থেকে গানের প্রপার একদম যেটাকে বলা হয় সঠিক পর্যায়ে গান শেখার দিন শুরু হলো এবং গান শিখতে শুরু করলাম। এই যে শেখনের সময়টা, এই সময় আপনাদের আসলে আদর্শ কারা ছিল? যেমন এই প্রজন্মের অনেককে আমরা জিজ্ঞেস করলে আপনাদের নাম বলে, আপনারা তাদের আমার ইন্সপায়ারেশন। মনে হয় না এই প্রজন্মটার নাম বলা তো দূরের কথা, চেনেই তো খুব কম। না না, আসলে এই প্রজন্ম এদেরই একটু পরের নামগুলো বলে, এটা কারোই দোষ না। না না, এটাই সময়ের এই কিছু প্রজন্ম ব্যাপার। বলতে আমরা এখন যাদেরকে লিডিং করতে দেখছি ক্লাসিক্যালে, আমার কয়েকজনের সঙ্গে কথা হয়েছে এবং তাদের অনেকেই আপনার নাম, আমাদের গুরু আজম খানের নাম, মানে আপনাদের সেই সার্কেলের নাম কিন্তু অনেকেই বলে, এখনো বলে। কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করি আপনাদের মিউজিক্যাল ইনফ্লুয়েন্সার কারা ছিল, সেক্ষেত্রে কাদের নাম অবশ্যই ছিল। বলবেন? আমাদের মডার্নের দিক থেকে ছিল হাদি ভাই, ছিল খন্দকার ফারুক আহমেদ, ছিল এনারা তো আছেনই সিনিয়রদের মধ্যে। আমাদের গান শুনতে পছন্দ করতাম রোনাল্লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ। তার আগে ছিল আমি যার সবচেয়ে বেশি ভক্ত ছিলাম, সবচাইতে বেশি তার পাশে বসে বহু গান শোনার আমার সৌভাগ্য হয়েছে, সেটি হলো মরহুম আব্দুল আলিম সাহেব। আব্দুল আলিম সাহেব। ওনার পাশে বসে আমি অনেক গান শুনেছি। তার গান শুনতে শুনতে করতে করতে আমার জীবনের আমরা যখন আমাদের ব্যান্ড সঙ্গীত হলো স্বাধীনতার পর সেখানে তো আব্দুল আলিম সাহেবের প্রভাব আমার থেকে খুব বেশি হয়েছিল। এই তো গানের শুরু, প্রফেশনালি যাত্রা শুরু, প্রফেশন জিনিসটাকে চিনলাম শুরু। এখন আমরা আমাদেরটা করেছি, দেখা যাক এই প্রজন্ম, এটা সব প্রজন্মেই গান হবে, সব প্রজন্মেই কম বেশি ভালো মন্দ থাকবে। এখনও চলছে, এখনও হয়তো একটু অস্থিরতা, কিন্তু তার মধ্যে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, ভালো শিল্পীরাও আসছে। এদিকে অস্বীকার করার কোনো উপায় নেই। ন্যান্সি, কণা, এর আগে ছিল আবিদা সুলতানা, ফরিদা পারভিন তো একদম আলাদা একটা জগৎ করে রেখেছিলেন। শাকিলা জাফর এরা ছিল। তার আগে ছিল যে আমাদের মাইনুল হকের, আচ্ছা এনিওয়ে এটা হয়তো আমার ভুলে যাচ্ছি, এটা নাই আসলো। আরও ছিল নীনা হামিদ, ছিল তাদের গান, এম এ হামিদ। তাদের গানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই আসলে। তারা একদম গুণী শিল্পী তারা। তো ডেফিনেটলি এনাদেরকে ফলো করেছি আমরা। ব্যান্ডের প্রসঙ্গ যেহেতু নিয়ে আসলেন, আপনাদের হাত ধরেই বাংলা আসলে ব্যান্ড প্রজন্মের কিন্তু যাত্রা শুরু। আমরা 5 কান্ডারি হিসেবে একটা গ্রুপকে চিনি, যেখানে আপনি আছেন, আমাদের শ্রদ্ধেয় ফিরোজ শাহ আছেন প্রয়াত, আমাদের আছেন ফকির আলমগীর স্যার সহ, আজম খান সহ অনেকেই আছেন। তাদের সঙ্গে যে আপনার এই যে যাত্রা, আমি সেই যাত্রার একটু ইতিকথা শুনবো, একটু স্মৃতিচারণ শুনবো। এখানে স্মৃতিচারণ যদি করতে হয়, যার নাম আমার মুখ দিয়ে প্রথম বেরোবে সেটা হলো মরহুম ফিরোজ শাহ। ওর সঙ্গে আমার দেখা ঢাকা ইউনিভার্সিটির টিএসসির উপরে যে গানের ঘরটি ছিল, সবাই বলতে যাও তুমি তো গান টান করো, যাও যাও ওইখানে যাও, টিএসসি দোতলা যাও, দেখবে অনেক একটি আনন্দের জায়গা। গেলাম, গান হচ্ছে, ভিড়। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছি, কেন জানি না ফিরোজ শাহ আমার দিকে তাকালো, ও তবলা বাজাচ্ছে, ইশারা দিয়ে বসতে বললো। বসলাম, তো গান শেষে পর আমাকে বললো কী ব্যাপার, তুমি নতুন দেখছি কি, তুমি কি কিছু করো? আমি বললাম টুকটাক গাই। তাই নাকি, আসো আসো গাও গাও। যখন গান ধরলাম, মনে নেই কিন্তু গান ধরলাম, ও খুব আকর্ষিত হলো। ও তাকিয়ে তাকে দেখছে, গান শুনছে মন দিয়ে, তবলা বাজাচ্ছে। গানের পর বললো তুমি আরেকটা গাও। আরেকটা গেলাম, তারপর বললো তুমি যেও না, একটু বসো। তো আসর শেষ হলো, আমাকে নিয়ে রিক্সায় উঠলো, বলো চলো তোমাকে নিয়ে এক জায়গায় নিয়ে যাই। গেলাম, ওর সঙ্গে গেলাম। তো যেখানে গেলাম ইস্কাটন একটি বাড়িতে, অনেক ছেলে মেয়ে ওখানে আছে। এটি একটি শুনলাম স্পন্দন শিল্পী গোষ্ঠীর অফিস, ওখানে নিয়ে গেল। অনেকের সাথেই দেখা হলো। সেই সময় আমাদের সেও ছিল, পিয়ারু, এরা ছিল, নিপু, অপু, বিখ্যাত ব্যক্তিরা। আজম খান তখন দেখিনি আমি তাকে। সেখানে আমার প্রথম একটা যাত্রা শুরু হলো, ওখানেও গান করলাম। তো ফিরোজ শাহ আমাকে বললো তুমি এক কাজ করো, তুমি মাঝে মাঝে এসো, আমাদের সঙ্গে দেখা করো। এই যাত্রা শুরু হলো ফিরোজ শাহের সঙ্গে। সেখান থেকে ও একদিন আমাকে বললো চলো একজনের সাথে তোমাকে পরিচয় করায় আজকে। তো নিয়ে গেল আমাকে চিটাগং হোটেল, মতিঝিল,
আচ্ছা, কমলাপুর রেল চিটাগং স্টেশনের হোটেল। পাশে, হ্যাঁ। তো ওখানে নিয়ে গেলো, বললো বসো। তা আমরা বসলাম, বললো এই আজম খানকে ডাকো। আজম খান তখন ওই ভবনের 5 তলায় ছাদে ছিল, গান করছিল ওরা, আর ওর বাসা তো পাশেই ছিল। তো আজম খান একটু পরে আসলো ঝাঁকড়া চুল নিয়ে, তা আমার সাথে পরিচয় করালো। প্রথম দৃষ্টিতেই সাংঘাতিক সুন্দর ছিল, মুক্তিযোদ্ধা, শিল্পী, তার প্রাণবন্ত একটা মানুষ, সদ্য নতুন দেশ, তার সব কিছুই নতুন নতুন ভাব ছিল, সুন্দর ছিল। পরিচয় হলো, প্রথম দেখাতেই তুমি থেকেই ঘনিষ্ঠতা, ওখানে গান বিনিময় হলো, গান গাওয়ার, এবং এক ধরনের সুন্দর একটি কি বলবো স্মৃতি প্রাণপ্রিয় সৃষ্টি হলো। বন্ধুত্বের রূপ নিল। সেখান থেকে আমাদের যাত্রা কিন্তু ফিরোজ শাহী যদি আজকে এর ভিতরে জড়িত না থাকতো, তাহলে আজম খান হতো কিনা জানি না, আমারটা তো দূরেই রাখলাম। কেননা আজম খান হয়তো হতো, আমি হয়তো হতাম, কিন্তু হয়তো আরেক রকমভাবে হতো, এইভাবে হতো না। এখান থেকে কিন্তু ব্যান্ডের আজকে যা দেখেন, এই প্রভাব থেকেই তো সব চলে আসে। একটি ব্যান্ড ছিল যারা সেই আগের পাকিস্তান আমলের থেকে চলে আসছে, যেমন জিঙ্গা শিল্পী গোষ্ঠী, উইনিংস, আরও ছিল এরকম। উইনিং, বাকি সব তো রোলিং স্টোন, হ্যাঁ, বাকি সব তো এই আমলেরই সৃষ্টি। তো ফিরোজ শাহের যে তার আমাদের যে তৎপরতা, তো এখানে এমনিভাবে করতে করতে এক সময় কথা উঠলো আমরা গান রেকর্ড করব। তো কীভাবে কী করা যায়, আমি দায়িত্ব নিলাম স্টুডিও বুকিং এবং ওই দিনকার খাওয়া দাওয়া। তা আমাদের খরচ হয়েছিল 350 থেকে 400 টাকা। একটা হাফ শিফট স্টুডিও 252 টাকা, খাওয়া দাওয়া নিয়ে 100 টাকা, এই ছিল খরচ। আমরা 4 বন্ধু মিলে এই খরচটা জুগিয়েছিলাম। আজকের ক্যাটসাই সত্যাধিকারী, সাইদ সিদ্দিকী, গোলাম সারোয়ার, তারপরে মাসুদ এবং শামীম নামে একজন ছেলে। এখান থেকে আমরা চাঁদা তুলে আমাদের পকেটের টাকা দিয়ে স্টুডিও খাওয়া দাওয়ার ব্যবস্থা। সময় মতো আসলো আজম খান। আমরা এখান থেকে এর আগে যেটা ঠিক করেছিলাম যে এই গানের তত্ত্বাবধান কে করবে, তখন আমাদের মাঝে ছিল বিখ্যাত সুরকার মেলোডি কিং আলম খান, যিনি আমার পরবর্তীতে আমার গুরু, যার কারণে আজকে আমি এই অবস্থানে। এবং আলম খান কি আজম খানের বড় ভাই ছিলেন? বড় ভাই, আপন বড় ভাই। শোনার পরে আমি ফিরোজকে ধরলাম, চল আজমকে ধরো, আলম ভাইকে নিয়ে আসি, উনি তো সুরকার স্ট্যাবলিশ, নাম করে ওনাকে যদি জানা যায়। আমার ধারণা ছিল তার ভাইয়ের যেহেতু গান করবে নিশ্চয়ই উনি আসবেন। বলা হলো, উনি সদর সময় দিলেন, ভাবে সুন্দরভাবে আমাদের সময় দিলেন, আসলেন, তত্ত্বাবধান করলেন। 4টি গান নেমে গেল। এবং মনে আছে যাওয়ার সময় আমাকে উনি চুপ করে ডাকলো, একা আমাকে দেখে বলল, তুমি তো গান করলে, ভালো লাগলো তোমার গান, তোমার কণ্ঠ তো অন্যরকম, তুমি কি ফিল্মে গান করবে? আমি তো আকাশ থেকে বললাম, কি শুনি। তৎকালীন সময়ে যারা ফিল্মে গান করতো না, তাদের কোনো সঙ্গীত শিল্পী হিসেবে দামই ছিল না। সঙ্গীত শিল্পী মানে আগে তুমি ফিল্মে গাও কিনা, তারপর রেডিও, তুমি বড় শিল্পী। হ্যাঁ, টিভি তো আসলো 65 পর থেকে, যাই হোক 64-65। সিনেমাতে গান গাওয়া মানে তুমি একজন শিল্পী, এই স্বীকৃতির মাপকাঠি ছিল তখন সবচেয়ে বেশি সিনেমাতে গান গাওয়া, প্লেব্যাক গান গাওয়া। আলম ভাই ডাকলো, মানে এই যে সে কি আনন্দের, সে কি কৃতজ্ঞতাময় সময়, ভুলবো না। এমনি করে প্রথম ছবি হলো ছন্দময়, ওটা রিলিজ হলো না। তারপর অন্তরালে ববিতা সোহেল রানার লিপসে এটা করা হলো, আলম ভাই সুর। আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া, কিছু ভালোবাসা, এই জীবনটা ঘিরে থাক না, আমার পৃথিবী তুমি। এই গানটা প্রথম রিলিজ হলো, চমৎকার একটি গান হবে। এবং বাস্তবে দেখা গেল পাবলিক গ্রহণ করেছে একদম। একবারই সাবিনা ইয়াসমিনের সঙ্গে ডুয়েট, এটা চললো। এইভাবে আমার আরেকটি দুর্দান্ত সময় আলম খানের মাধ্যমে পেলাম, লাভিন সিংহর গান, ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো, তুমি তো বোঝো না, জেনেও না জানো না। হয়ে গেল সুপার ডুপার হিট গান, বনে গেলাম ফেরদৌস ফাহিদ। এর আগেও ছিল, এর আগেরগুলো ছিল ফিল্ম ছাড়া, এটা হলো ফিল্মে। একের পর এক সত্যদার ডাক শুনলাম। সত্যদাকে চেনেন তো, সত্য সাহা, ইমন সাহার আব্বা। উনি যে গানটি আমাকে দিলেন,
চমৎকার একটি গান, জয় জয়কার হয়ে গেল চারিদিক। আমি এক পাহারাদার, সাধ্য আছে কার বাবার, আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার। আমি এক পাহারাদার। রাজ্জাক সাহেবের কণ্ঠে, লিপসে ঠোঁটে ছিল, গানটি ছিল একটি রাতের পাহারাদার। তখন একটা প্রচলন ছিল তারা তাড়ি খাবে, তখন তার মদের কোনো রকম প্রচলন গ্রামে অঞ্চলে ছিল না, সুতরাং তাল গাছ থেকে যে তাড়ি হতো ওটাই তারা সেই স্বাদের মতো করে খেত, রাজ্জাক তো পাহারা দিত। আমাকে যখন সত্যদা শেখাচ্ছিলেন কিভাবে গাইতে হবে, একটু মাতালের ভূমিকা রাখতে হবে, আমাকে উনি নিজে শেখাচ্ছিলেন। যেমন আমি এক পাহারাদার, বলো না না না, একটু ভাব আনো, একটু এলোমেলো ভাব আনো তোমার উপর। তখন শেষে গেল, আমি গাইলাম আমি এক পাহারাদার। এই উনি খুব পছন্দ করলেন, ডায়লগ ছিল, কে রে বাবা এত রাতে কইতে গাইলি? আরে বাবা কত মোটা রে, এত রেশনের চাইল তুই পাস কর। এই যে জিনিসগুলা ওনার থেকে শেখা, গানে অভিব্যক্তি, গানটাও তো একটা অভিনয়। এই যে গানটা হলো, ব্যাপক পরিচিতি লাভ করলো, আমার জন্য ভালো হলো, একে একে অনেকের গান করলাম। এই গানের জগৎ, তার আগে যেটা হলো, আমাকে আমার জীবন বদলে দিল যে এই গান আগে যদি জানিতাম। 1976 এলাকায় এখন গানটি আমাকে দিয়ে গাওয়ায়, এবং সব জায়গায় একটি জনশ্রুতি আছে যেটা ইয়াংদের মধ্যে দেখি, যে তারা ভিডিও যখন দেয়, লাকি এখন 84 সনে গাইলো, ওরই তো গান, আর লেখা কিন্তু আরেকজনের, লেখা হলো মোহাম্মদ নুরুল হুদা সাহেবের, তৎকালীন ম্যাজিস্ট্রেট ছিলেন। তো অনেকেই লেখে, আগে যদি জানিতাম অরিজিনাল লাকি এখন, আমি জানি না কেন, কিন্তু আমার লাকি এখন আমাকে দিয়ে গাওয়ায় 1976-77 সেই সিডিতে না, তখন গ্রামাফোন রেকর্ড, আমার বিশাল ছবি, লাকি এখন তার নাম, সুরকার, গীতিকার সবই। তো এগুলো আসলে মানুষ জানে না, আর্কাইভ নাই, কথা হয় না, ওঠে না। তো ছেলেদের দোষ কি, ইয়াংদের তারা তো জানে না। এই গল্পটায় আমরা ফিরবো, তবে তার আগে আমরা ছোট করে একটা বিরতি নিতে চাচ্ছি। বিরতির পর আমরা আবারও আপনার কাছে ফিরব। দর্শক, সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন, আমরা ফিরছি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের কালের সুরে। সাথে আছে আমি শফিউল মাওলা। আজ আমাদের সাথে আছেন কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ, যার গান, গল্প আমরা শুনছিলাম বিরতির আগে। আমরা আবারও ফিরতে চাই আপনার কাছে, এবং ফিরতে চাই সেই স্মৃতিচারণে, যে স্মৃতিচারণ আমরা করছিলাম। এই যে বলছিলেন যে লাকি আখান্দের সাথে আপনার এই যে স্মৃতি, এবং এই যে মানুষের একটা মিসকনসেপশন, এই গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছি। লাকি আখান কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড, একদম ইনফ্যান্ট থেকে। আচ্ছা আচ্ছা, আমরা একসঙ্গে পড়েছি 7। তো ওর সঙ্গে আমার এই ছুটে যাওয়া থেকে প্রায় 10 বছর 12 বছর পর দেখা, এবং লাকি কিন্তু বিরাট মনের একটা মানুষ। এই গানটি কক্সবাজারে আমরা একবার গেলাম, সম্ভবত এটা 75-এর একেবারে 31st নাইট। শৈবাল প্রবাল এই দুটোই হোটেল ছিল। ওখান থেকে শেষ হওয়ার পর 1 ঘন্টা একটা 31st নাইটের প্রোগ্রাম, আমরা সমুদ্র পাড়ে ছিলাম, আর চলে আসলাম রাতে। এখানে কাদেরি কিবরিয়া, রথীন্দ্রনাথ, আরও অনেক জুনিয়র শিল্পীরাও ছিল। ওখানে লাকি তার আপন মনে গাইছিল প্রথম 4টা লাইন, কিন্তু পুরোপুরি না, এগুলোকে পরে আরও চেঞ্জ করা হয়েছে। তো আগে যদি জানতাম, গানটি যতই শুনছে সবাই খুব অস্থির। তারপরে আমি কিছু বলছি না, আমি তো জানি বন্ধু তোমার বাসায় আমি হানা দেব। তো পরদিন আমরা ঢাকা দিদি আসলাম, তার পরদিন সকালে আমি ওর বাসায় চলে গেছি, বললাম বন্ধু গানটা আমাকে দিতে হবে। ও আমার দিকে তাকায় আর চিন্তা করে, ভাই মাত্র গানটা করছি, গানটা তো লেখাও হয়নি, আমার তো জানি সুর হচ্ছে, সুরও তখন হয়নি, ওইটুকুই। বলে এটা হোক, অবশ্যই দেখবো তোকে গাওয়ানো গেলে, এটা বলতো আর কি। আমি কিন্তু পিছিয়ে লেগেই থাকলাম। শীতকালের কথা, পরের বছর সম্ভবত 76 জুন মাসে আসলো। তার আগে মাসেখানেক আগে গানটা লিখবে, তো হুদা ভাইকে আমি বললাম, হুদা ভাই গানটা লিখে দিল। মোহাম্মদ নুরুল হুদা, উনিও চলে গেছেন, তার লেখা ছিল একটু এলোমেলোর, প্রথম থেকে 2 অন্তরতে লেখাই ছিল না, সম্পূর্ণ ওনার হাতে লেখা, যে বলেছিলি তুই আমায়, আমি নাকি ভুলে যাব। তো এখন
তো এখন গানটি যখন সে লিখে ফেললো, সুরও কমপ্লিট করলো, খুব ভালো লাগলো, কিন্তু আমাকে দেবে কিনা বলে না। হঠাৎ এটা তৈরির 15-20 দিন পরে ভোরবেলা একদিন, তখন গ্রীষ্মকাল চলে আসলো, কি ব্যাপার দোস্ত, তুমি কি বলাই, তুই কি কালকের মধ্যে সব অ্যারেঞ্জ করে গানটা করতে পারবি? সব সময় দেওয়া হলো একদিন, হ্যাঁ একদিন সময় দেওয়া একদিন হলো। সময় দিল আমার। তুই যদি পারিস তোকে আমি দিব। বিশ্বাস করবেন কিনা জানি না, ওই রাতে সারাটা দিন, ওই সকাল থেকে ও চলে যাওয়ার পর থেকে খেটে আমি প্রতি 5 জন সবাই যার যার জায়গায় বিখ্যাত সব জোগাড় করলাম, করে রাতেই বললাম দোস্ত রেডি। আমার দেখে তাকেই বললো রেডি, সবাই আসবে, কে কে আসবে? আমি নাম বললাম, সবাই তো প্রতিষ্ঠিত। রমান ভাই তখনকার বেস্ট বাংলাদেশি বাঁশিটাই ছিল প্রাণ। লাকি আকান নিজে ঠিক করলো কিবোর্ড বাজাবে, আর তবলা টবলা সব সম্ভবত মিলন ছিল। তো এই গান রেডি পরদিন ইপসা স্টুডিওতে, তখন ইপসা স্টুডিও হয়ে গেছে, আগে ছিল ঢাকা রেকর্ড কোম্পানি, ওটা তো আছেই। গান হয়ে গেল, প্রথম আমি গানটি শোনালাম, বাংলা একাডেমি ডিজি সাহেব ছিলেন, ডক্টর আশরাফ সিদ্দিকী, শিশু সাহিত্যিক, ওনাকে শোনালাম। গানটি 6 মিনিট 10 সেকেন্ড, দুবার শুনলো, শুনে বলল তোমার এই গান তো মানুষ একদম লুফে নিবে। আমিও বুঝিনি, খুব খুশি। গানটা গেল টেলিভিশনে, আনন্দমেলা, মাহবুব জামিল সাহেবের উপস্থাপনায়। গানটা যখন হয় তারপরে আমি রেকর্ড করি, কিন্তু কানাডা চলে যাই। তখন ওই দিনই, ঈদের দিনই আমি আকাশ যাত্রা করি। তো শুনেছি অন্যান্য উপস্থাপনাটা ছিল যে ফেরদৌস ওয়াহিদ আজকের এই নতুন গান করবেন লাকি আকান্তের সুরে, মোহাম্মদ নুরুল হুদা সাহেবের লেখায়। এই মুহূর্তে উনি আকাশে যাত্রা করছেন কানাডার পথে। তো ইমোশনাল ঘটিয়ে তারপরে এই গানটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি হয়ে গেলাম সুধীদের কাতারে, গানটি নিয়ে নিল একটি জায়গা। সেই লাকি আকান্তের কাছে আমি এতই কৃতজ্ঞ। এটি ওর সুর করা একটি গান। এবং জীবনে কখনো কি এরকম মাত্র একদিন সময়ে আর কোনো গান করেছেন? সম্ভব না এটা একদিনে, এটা তো আমার অর্থাৎ ভাগ্য ভালো ছিল। আমি যে পরদিন সবাইকে পাবো এমন তো কোনো গ্যারান্টি না, পেয়ে গেলাম। অর্থাৎ জীবনের সবচেয়ে কম সময়ে করা গানটি আপনাকে সবচেয়ে বেশি আমার প্রোডাকশন মাইলেজ ছিল, দিয়েছে। এটা আমার নিজেরই টাকায় খরচ করা। আপনি নিজেই প্রোডিউসার ছিলেন। হ্যাঁ, সবাই পরে তো এটা ছিনাছিনির অবস্থা। টিভিতে যখন দেওয়া হলো তারপর তো জানেন তো কি হয় আনন্দমেলা। জীবনের মোড়টাই ঘুরে গেল। এরপরে শুরু হয়ে গেল বিভিন্ন গান, ছবি, চললো জীবন, আজও চলমান চলছে। তবে লাকির প্রতি আমি কৃতজ্ঞ। আমার গুরু মেলোডি কিং আলম খান সাহেব, উনি তো আমার কি বলবো আর, আমাকে জীবনের চলার পথে ওনাকে না পেলে হয়তো আজকের এই সময়টা আমার আসতো না, হতো বা অন্যরকম, জানি না কেমন। সব মিলিয়ে সবার প্রতি আমার কৃতজ্ঞতা। বিশেষ করে ফিরোজ শাহের কথা এত বেশি মনে হয় যে আমার তখন চিৎকার করে বলতে মন চায়, হে খোদা তুমি এই সব মানুষকে হেদায়ত করো, তোমার কাছে যারা আছেন পৃথিবী থেকে চলে গেছে তাদের জন্য তো আমার দোয়া ছাড়া আর কিছুই করার নেই। কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যম তখন একটাই, ওই আসমান। আমরা একটু আসি, আপনি ফিরোজ শাহের কথা বললেন এবং বললেন লাকি আখান্দের কথা। এই দুজন ব্যক্তিকে স্মরণ করে আমরা কি দুটি গান শুনতে পারবো কিনা আপনার কাছে এখন? দুজন ব্যক্তিকে আমরা ফিরোজ শাহ দিয়ে শুরু করি। ফিরোজ শাহের জন্য আমি আমার গান করবো না, ফিরোজ শাহ গান করবো প্লিজ প্লিজ। এবং ও কিন্তু আসলে গায়ক ছিল না, ও করতো তবলা বাজাতো, হ্যাঁ। উৎসাহ দিত, সাংগঠনিক ছিল, অসম্ভব তৎপর। তো যখন সবাই যে যার জায়গায় নাম করে একদম বিশাল হাহাকার ব্যাপার, হাহাকার বলতে কিন্তু আমি না পাওয়ার হাহাকার, পাওয়ার হাহাকার, হ্যাঁ। তো জয় জয়কার বলা যায়। ফিরোজ শাহকে বললাম মনে মনে যা কল্পনা করে চাই, তোর 2টা গান গাইতে হবে, সারা জীবন তো মানুষকে দিয়ে গেলি, তোর করতে হবে। আমি আবার কি গান করবো, বাজাই তবলা আর তোদের খেদমতকারী, আমি তোর করতেই হবে। আমাকে বল তুই মিন করছিস? আমাকে হ্যাঁ আমি মিন করছি। কোন গান গাবো রে? আমি বললাম আমিও ঠিক করে রেখেছি, সবসময় যেটা গাস সাধের লাউ আর মন তুই চিনলি না দেখলি না, এই 2টা করবি। সব কিছু ব্যবস্থা আমি বললাম তোর কিচ্ছু করতে হবে না, সব আমি করবো। ওই রেকর্ডিং এবং ওই সব কিছু অ্যারেঞ্জমেন্ট সব হলো, 2টো গানও নামলো। গান 2টা নামার পরে ও আমাকে, গান যখন সুপার হিট হয়ে গেল, আমাকে একদিন প্রশ্ন করলো, আচ্ছা তুই এরকম করে আমাকে দিয়ে কেন গাওয়ালি? আমি বললাম দেখ ফিরোজ শাহ,
তুই তো নিজে জানিস তুই আমার জন্য কি করেছিস। তোর ঋণ আমি কি দিয়ে শোধ করব? টাকা দিয়ে? কত টাকা দিব? তোর তোর তো টাকার প্রতি কোনো আগ্রহ নেই, তোকে আমি কি দিব, কি সুখ দিব? তখন আমি ঠিক করলাম, তুই তো ভালো গাস, আমাদের শেখাতি, তোকে দিয়ে তো গান করাবো, ওটা আমি প্রডিউস করব, তুই গা। ও আমার দিকে তাকিয়েছিল, চোখ ছলছল করছিল, আমার স্পষ্ট মনে আছে, জড়িয়ে ধরেছিল আমাকে অনেকক্ষণ। ফিরোজ শাহের প্রতি আমার এই আনন্দ এবং এই প্রতিদান, এটা কিন্তু আমার মন থেকে এসছে। আমি এখনও বলবো, ফিরোজ শাহ না থাকলে আজকের আধুনিক এই নতুন সুরের, নতুন ধারার পপ গান বলেন, আধুনিক বলেন, ব্যান্ড সঙ্গীত বলেন, সবই হয়তো হতো, কিন্তু এটা হতো অন্যরকম। অর্থাৎ আমি যদি এখানে একটু সহজ করে বলি, আমরা পরবর্তীতে যে গায়ক ফিরোজ শাহকে পেয়েছি, সেই ফিরোজ শাহ কিন্তু আপনার উপহার দেয়া। তাহলে আমার উপহার, এটা আমি বলি না কখনো কাউকে। না, না, আমি কিন্তু আজকে একটা সুযোগ পেলাম, ফিরোজ শাহ কি করেছে, কতটা অবদান তার পাওয়া উচিত ছিল, সে হিসেবে আমরা তাকে কি আর দিতে পেরেছি? খুব অল্প। আমরা একটু ফিরোজ শাহের স্মৃতিতে তার একটি গান শুনি আপনার অবশ্যই। গলায়। মন তুই দেখলি না রে, চিনলি না রে, মন মানুষ বিরাজ করে আমার দিল্লি শহরে, আমার দিল্লি শহরে, আমার দিল্লি শহরে। মন তুই দেখলি না রে, চিনলি না রে, মন মানুষ বিরাজ করে আমার দিল্লি শহরে, আমার দিল্লি শহরে, আমার দিল্লি শহরে। দুর্দান্ত, দুর্দান্ত। আমরা একটু তাকে এখন দেও আসি। ওনার কোন গানটা আপনার সবচেয়ে বেশি প্রিয় এবং কোন গানটা আমাদেরকে ওনার স্মরণে একটু শোনাতে চান? আমার কাছে স্কুল খুলেছে মাওলা, বিশেষভাবে মন তুই দেখলি না চিনলি না আমার খুবই পছন্দ। এটা, হ্যাঁ, এটা তো আমাদের ফিরোজ শাহের গান, কিন্তু লাকি পছন্দ। আকন্দে আমরা একটু ও আসতে লাকি চাচ্ছি। আকান, হ্যাঁ। লাকি আকান্তের তো আমার বন্ধু আমাকে এত বড় উপহার দিয়ে গেছে। তো আমি শুধু এটুকু বলবো, ও যখন মারা যায় তখন হসপিটালে চলে এলো, আমি ওর সাথে দেখা করতে গেলাম। দুদিন পর আমি কানাডা চলে যাব পয়লা বৈশাখের প্রোগ্রামে। দেখা করতে গেলাম, ও দূরের থেকে খুব দুর্বল বোঝা যাচ্ছে, আমাকে দেখে একটু ডাক দিল। ডাক দিয়ে আমার কানে কানে ফিসফিস করে বলল, দেখ তোর গলা কিন্তু একেবারে অন্যরকম, আমি তোর প্রতি আকৃষ্ট বন্ধু না, তোর গানে, তোর গলার জন্যে তোকে আমি গান গাইয়েছি 4-5টা, প্রত্যেকটা আমি তোর গলার ভক্ত হয়ে গাইয়েছি। গান কখনো ছাড়িস না, তোর জন্য কিন্তু গান। এই কথাটাও আমাকে লাকি আকন্দের শেষ মুহূর্তে আপনার প্রতি এই নিবেদন ছিল। একদম আমার কানে কানে। ও তখন পিজি হাসপাতালে আমাকে নিয়ে গেল, মামুন নামে লাকির এক দারুণ ভক্ত, ও নিয়ে গেল। এই ছিল শেষ দেখা, শেষ কথা। লাকি আকন্দের সেই শেষ স্মৃতি মনে করে তার কোন গানটা বা আপনার কোন গানটা দিয়ে তাকে একবার স্মরণ করবেন? একটাই, যে গান সে আমাকে দিয়ে আমাকে কাল জয়ী করে রেখেছে, আজকে সবার ভালোবাসা শ্রদ্ধা, সেই গান। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না যে, এই জ্বালায় আর প্রাণে সয় না। ও হো মনরে, কিসের তরে রয়ে গেলি তুই, আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। এই গানটার একজন বড় ভক্তের নাম শুনবেন, ওর নাম হাবিব ওয়াহিদ। হাবিব ওয়াহিদ। হাবিবের অত্যন্ত প্রিয় একটি গান। ও যদি কখনো নিজের গান ছাড়া বাইরের কোনো গান করে, তাহলে কিন্তু এই গানটা প্রথম গায়। এই গানে হাবিব স্বতঃস্ফূর্তভাবে একটি লাইন সংযোজন করেছে সুরের, কেন লাকির যে মূল রেকর্ডে, মূল গানে এই লাইনটি নাই। এটা একদম ছেলেই কোন না। লাইনটি? হ্যাঁ, আমি শোনাচ্ছি, এটা নাই। ওর লাইনে সে যেটা করতো, যেমন আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। ও হো, এটা ছিল মূল গান।
কিন্তু হাবিবেরটা যেটা করলো সে ইমোশনালি আউট অফ লাভ সে ওই লাইনটার সঙ্গে যোগ করে, উপর থেকে সবাই ওই লাইনটাই করে। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না রে, এই জ্বালায় আর প্রাণে সয় না। এই যে রে, রে। এটা হাবিবের সংযোজন। প্রথম ও মনের ছন্দে গেয়ে ফেলেছে। ওটাই আমি করতাম, ওটাই প্রচলিত, সবাই ওটাই গায়। কিন্তু এই লাইনটা হাবিব একদম মনের আবেগে, মনের আনন্দে এটা গেছে। এই সংযোজনটা আপনি কতটুকু পছন্দ করেছেন? কোনটা? হাবিব ওয়াহিদের সংযোজনটা খুব বেশি ভালো। নতুন গেছে আলাকে নিচেই তো আমাকে বলতো, আরে এটা কিভাবে করলি, হ্যাঁ করতে গিয়ে আমি বললাম ওটা হাবিব করলো, সুন্দর, ভালো করেছে, ওরা আমার থ্যাংক ইউ দিয়ে দিস। আমরা হাবিব ওয়াহিদের স্মৃতিচারণ নিয়ে আবারও আপনার কাছে ফিরব, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নেব। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের শুনছেন। এই যে গান এবং গল্প, এই গান গল্পের ফাঁকে আমরা আরেকটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে আসছি, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি কালের কণ্ঠের কালের সুরে। আমাদের সাথে আছেন ফেরদৌস ওয়াহিদ। আমরা শুনছিলাম তার গান, শুনছিলাম গান নিয়ে নানা স্মৃতি। আমরা আবারও ফিরব ফেরদৌস ওয়াহিদের কাছে। আমরা জানতে পারলাম বা আমরা দেখলাম ঈদে আপনার একটি গান আসছে, ফাঁকি। ফাঁকি, এই ফাঁকি সম্পর্কে জানতে চাচ্ছি। ফাঁকি সম্পর্কে বলবো, আমার এক খুবই প্রিয় ছোট ভাই খন্দকার বাপ্পি, খুব সুন্দর গান করে। ওর সঙ্গে আমি আগেও গান করেছি, নাচ নাচ পাগলা নাচ। তো ও আমাকে বললো, ফেরদৌস ভাই একটা গান করব, আপনাকে গাইতেই হবে আমার সাথে। আমি বললাম তুমি তো গাওই, তোমাকেই আমার পছন্দ, করো করো, যা করবার করো, দেখাও। তারেক আনন্দ সাহেব, ওনার তারেক আনন্দের লেখা এই গানটি যখন দিল আমার খুব ভালো লাগলো, এবং এটি সুর করেছে মেহেদী বাপন। আর সমস্ত কিছু তৈরিতে, সহযোগিতায়, তত্ত্বাবধানে সেই সিঙ্গার বাপ্পি। এবং বাপ্পি আসলে খুব ভালো গানও করে, খুব ভালো পারফর্মার। তো দুজনে ঠিক করলাম আমরা একটা গানটা ডুয়েট করব, এবং দেখতে দেখতে সব কিছু মিলে সময়ের গতিতে গানটি হয়েও গেল। গানের নাম ফাঁকি। এটা জীবনধর্মী একটি গান, আমার খুব ভালো লেগেছে। আমি আশা করি কালের কণ্ঠেতে এই গানটি মানুষ দেখতে পাবে, এবং গানটি আমিও গাইতাম, এখন আমার মনে নেই। এখন যুগটা এমন হয়েছে, আগে যেমন গান শিখতাম, মিউজিক ডিরেক্টর বাসায় 3 দিন গান শিখতে হতো, অন্যান্য গান শিখতে হতো। এখন আসো, শিখো, গাও, গাওয়ার পরে স্টুডিওতে বানালাম, বলে গেলাম, এক লাইন করে করলেও করে ফেলে। আমরা গানটার কিন্তু একটা ভিডিও দেখেছি, দুর্দান্ত একটা মিউজিক আমার কাছে ভালো লেগেছে। জেনজি মানে আমাদের যে প্রজন্ম, এই প্রজন্মের সাথে অনেকটা রিলেটেবল একটা ভিডিও। বাপি আমাকে আবার ইয়াং বানানোর চেষ্টা করছে। যাই হোক, ওর খন্দকার বাপি খুব ট্যালেন্টেড একটা ছেলে। তবে আমি বলবো প্রতিশ্রুতিশীল এই মানুষটি, সব জায়গা থেকেই সহযোগিতা পাওয়া উচিত। আজকে যেটা কালের কণ্ঠ করলো, এই যে জিজ্ঞেস করলো, জানতে চাইলো, আমি খুব খুশি হব ওকে দাওয়াত করে। ওটাও আপনারা শোনেন, যদি আপনারা না করেন, এই কালের কণ্ঠের মতন প্রতিষ্ঠানটা যদি না এগিয়ে আসে, নতুন প্রজন্মের জন্মাবে কিভাবে? আমরা এখানেই একদিন বাপ্পি ভাইকেও অবশ্যই, এটা আমার অনুরোধ থাকবে, যদি এটা না করেন, প্রজন্ম পর প্রজন্ম যদি তারা জানতেই না পারে, তাদের কর্মকাণ্ড প্রকাশই না পায়, একদিন এই জগৎ থেকে, বাংলাদেশ থেকে ভালো ভালো অনেক কিছু হারিয়ে যাবে। আমরা একটু আসি আপনার কাছে। আপনি তারুণ্যের কথা বলছিলেন, আমি তরুণদের থেকে আপনার সম্পর্কে কিন্তু আরও শুনেছি। যেমন তরুণদের অনেকেই, তারা আপনার খুব সান্নিধ্য পায় এবং আপনি তাদের জন্য অনেক বেশি ইন্সপায়ার করেন তাদেরকে। যেমন আমি প্রসেনজিৎ মহাজন, পিজিৎ মহাজন, তার থেকেও শুনেছি। আজকে আরেকজন তরুণের কথা শুনলাম। আপনার এই তরুণদের সাথে সিঙ্ক্রোনাইজেশনের গল্পটা সবচেয়ে বেশি আমি বলবো যে দুজন, পিজিৎ তো খুবই অমায়িক একটি ছেলে, ওর আমার মনে হয় সব কিছু ঠিকঠাক থাকলে ওকে দাবিয়ে রাখা সম্ভব না। ও ভেরি ট্যালেন্টেড, যেমন লেখে তেমন সুর করে। তো এর আগে যেই দুজনের কথা বলবো আমি, একটি হলো ন্যান্সি, অত্যন্ত অত্যন্ত মানে প্রতিভাময়ী একজন শিল্পী, আরিফিন রুমি। এদের বলা বাহুল্য চমৎকার মিষ্টি কণ্ঠের আরিফিন রুমি। এরা যে আজকে এই যে
ওরা সবসময় আমার কথা বলে, যেখানে যাই ওরা যায়, সবসময় বলে, আমাকে সেই সম্মানটি দেয়। এবং এই যে ওদের আজকে আগমন, যদি আমরা এগিয়ে না যেতাম তাহলে কোত্থেকে হতো। ন্যান্সি অনেক দিন বলে রেখেছে, আমি বললাম ন্যান্সি একটু অপেক্ষা করো, সুযোগ তোমার আসবেই। তা আমাকে একদিন হাবিব হঠাৎ বলল যে ছবির একটা গান, এটাতে কোরাস হবে, কোরাস পার্টে কিন্তু তাকে গাইতে হবে, যদি আসে তা আমন্ত্রণ দাও। ন্যান্সিকে বললাম কথা বলো না, যেভাবেই হোক তোমার কণ্ঠটা শোনা দরকার, তার ভেবো না ওই এই ভালোবাসবো গানটাতেই যে লাস্টে কোরাস পার্টটুক কিন্তু ন্যান্সি একজন ছিল। আচ্ছা। বললাম যে তোমাকে করতে হবে, এটা তুমি না করো না যেহেতু কোরাস। বললাম মামা কী বলেন, আমি যে হাবিব ভাইয়ের কাছে যেতে পারছি, গান শোনাতে পারছি, এটাই তো আমার জন্য পুণ্যের কথা। তো ভাবের কথা, এটা তো একটা বিশাল ভাবনা। তাই যেটি হোক ও আসলো। হাবিব কিন্তু সব কণ্ঠগুলো আলাদা আলাদা রেকর্ড করে, তারপরে পরে মিক্সিং করে জোড়া লাগে। তো ন্যান্সিটা আলাদা। তো আমি আর কি বুঝলাম, করে যাওয়ার পরে সে কিন্তু সব আলাদা আলাদা করে শুনে ন্যান্সিতে ওর কানে লেগে গেছে, এবং এটা সে অনেকবার শুনেছে কী করা যায়। অপেক্ষায় সেও ছিল। ফ্রেশ কোম্পানির একটি বিজ্ঞাপন আসলো, শুরুতেই আর কাউকে না খুঁজে সোজা বললো তুমি ন্যান্সিকে আসতে বলো। কেন সে যা মাপার মেপে ফেলেছে, কণ্ঠের পরিমাপ, উচ্চতা, কণ্ঠের গেইন সব কিছু বুঝে গেছে। বললো আমি তো বুঝলাম নিশ্চয়ই হাবিব হিসাব করে ডাকে আসলো, একটি জিঙ্গেল করলো, ন্যান্সি পূর্ণাঙ্গ ন্যান্সি হয়ে গেল। ঠিক আরিফিন রুমিও এরকম প্রায় আসতো, ওর মাও আসতো, আমাদের সাথে গল্প করতো, আমি বোন ডাকতাম। অনেক গল্প করতে করতে একদিন আমার ছোটো বোনের বাসায় একটি অনুষ্ঠান হবে, ঘরোয়া অনুষ্ঠান। ওখানে হাবিব ওদিন আবার আসবে, তারও না আপন ফুপুর বাসা যাবেই। তো আমি বলবো এই সুযোগে আমি আরিফিন রুমির গলাটা কানে পৌঁছাই। ঠিকই তাই হলো, আসলো। হাবিবকে বললাম তুমি একটা ছেলের গান শোনো, তুমি দাঁড়াও। ও একটু অ্যাটেনশন নিল। আরিফিন রুমিকে বললাম একটা বাংলা আর একটা যা মন চায় গাও, হিন্দি যা পারো গাও। ও দুটো গান করলো। হাবিব খালি বলল ডান, আমাকে বলল ওকে নিয়ে আসো। এই আসলো, হাবিবের কাছে অনেক কাজ করলো, অনেক কিছু করলো। আজকে আরিফিন রুমি তো দেখছি আমরা আরেকটু স্মৃতিচারণে আপনার কাছে আসবো। স্মৃতিচারণ না, এটা ঠিক আমার জানতে চাওয়া, এই শহরের এত রঙিন আলো, আপনার এত সুন্দর দুর্দান্ত ক্যারিয়ার, সব কিছু একপাশে রেখে আপনি একটু গ্রামের দিকে কেন মুভ করলেন, বা আপনি কেন গ্রামের প্রতি আবার আপনার এর আকৃষ্টতা? জবাবটা আমি তোমাকে একটু দিতে চাই সুন্দর মতো। প্লিজ। মানুষের জীবনে সে যখন আসে একা, সে কিন্তু একা আসে, যায় একা, একা চলে যায়। কিন্তু ভরপুর জীবনে আনন্দ ঘন সময়ে যদি নিঃসঙ্গতা কেউ পায়, তখন সে বুঝতে পারবে নিঃসঙ্গতা কাকে বলে, কত উপকারী, কত কিছু। আমার জীবনে এটা শুরু হয় হঠাৎ আমার 1986 আমার মা একটি মসজিদ করেছে, ওটাও 86 করা। 86 শীতে, তখন শীতকালে রমজান, কত বছর আগে, টকবকে শীতের রমজান, টকবকে আগুন না, গরম পানি না, টকবকে শীত, খুব ঠান্ডা এবং হ্যাঁ, রমজান। টকবকে এই জন্য বললাম, টকবকে শব্দটার মধ্যে একটি তারুণ্যতা কাজ করে। তো আমি ঠিক করলাম, কোরআনে পড়েছি, অনেক শুনেছি, অনেক দেখেছি, আমি একটি মাস আমার গ্রামে থাকবো এবং 10 দিন আমি এতেকাপ করব। চলে গেলাম প্রথম রোজাতে। গিয়ে আমাদের ইমাম সাহেবকে বললাম, আমি ইমাম সাহেব আমি থাকবো, আপনি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, আমি 1 মাস থাকবো। তো বললো কী খাবেন? উনি আবার আমাকে অতিরিক্ত সম্মান দেখাতে যাচ্ছে। আমি বললাম একদম এটা করবেন না, আপনি আমার গুরুজনের মতো একজন গুণীজন, আপনি আমাকে সাহায্য করছেন, এটাই বেশি। আমি বললাম ইমাম সাহেব আপনার মাসে কত টাকা লাগে খেতে? উনি ইতস্তত করছে, আমাকে বলে 300 টাকা। আমি বললাম পকেট থেকে গুনে 300 টাকা দিয়ে বললাম আপনি আমাকে যা আপনি খান সেটাই ব্যবস্থা খাওয়াবেন, করবেন, একটু এদিক সেদিক করবেন, আমি খুব কষ্ট পাবো। উনি চুপ, আর কিছু না। চললো আমার নতুন একটা জীবন। এখান থেকে আমি নিঃসঙ্গতা কাকে বলে, আমি পুরো 1 মাস আর 10টা দিন আমি মসজিদের ভেতরে একাকী এতেকাপ, এটা কিন্তু দারুণ একটি ব্যাপার, চিন্তা করা যায় না। আমার শুরু হয়ে যায় প্রথম থেকেই। আমাকে যখন উনি প্রথম রাতে সেরে দিল, আপনি জানি না কতটুকু বিশ্বাস করেন, প্রাধান্য ছিল সবজির, ছোটোখাটো মাছও থাকতো, এবং এটি যে কত স্বাদের লেগেছিল সেই দিন,
বড়লোকের সন্তান, বড়লোকভাবে চলেছি, কত বিলাসী জীবনযাপন করেছি, তো এমনভাবে সুস্বাদু খাওয়া আমার ভাগ্যে কখনো জুটেনি। আর কখনো এটা জোটেনি। আমি অবাক, আমি বলতে পারবো না। মাত্র 300 টাকার মাসব্যাপী খাওয়া, এটার মধ্যে সেহরি, রাতের খাওয়া, ইফতারি সব এই চলতে থাকলো। এবং যখন প্রথমে ইফতারিটা করি, এটাও আমার জন্য ছিল বিশাল একটি ব্যাপার। ইফতারি দেওয়া হলো, আমি বলেছিলাম আমার জন্য কোনো কিছু অতিরিক্ত করবেন না, আমি যেই হই। তখন আমি মোটামুটি ফেরদৌস ওয়াহিদ, কিন্তু প্লাস আমার মা মসজিদ করেছে, একটা আলাদা কদর দিতে মানে চাওয়ার গ্রামে চেষ্টা। আপনার যথেষ্ট আমি প্রতিপত্তি এগুলো আছে। গ্রহণ করতে চাইনি এবং নেওনি। তাই আমি বললাম আপনি যা দিচ্ছেন মুসাফিরদের ওইটা দেন আমাকে ইফতারি। তো বললো যাই শোনেন, সবার সম্মিলিত সিদ্ধান্ত, আপনাকে আমরা 1 গ্লাস করে ইউসুফগুলের ভুসির শরবত খাবো, আপনার জন্য 2 গ্লাস রেখেছি, আপনাকে এটা নিতেই হবে, এটা আমার না সবার আবদার। আমি বললাম ঠিক আছে। তো যখন দিল, আমি প্রথমে 1 মুঠো খেয়েই, তো কি খাচ্ছে তো দেখার সময় নাই, নামাজটা আগে হলো। নামাজের পরে আমি আমারটা নিয়ে দক্ষিণ দিকে একটা খোলা জানালা, সব কিছু খোলা, ওই পাশে বসে একটু একটু ঠান্ডা আমি ইফতারিটা করতাম। মনের ভুলে হোক আর যেই ভুলেই হোক, যেভাবেই হোক বা ইচ্ছাতেই হোক, আমি ইফতারিটা দেখলাম পুরোটাই মুড়ি, বুট হাতে গোনা যেত 6টা কি 7টা, এই যে আমরা যে বুটটা খাই, খুব সামান্য, যত সামান্য বলা যায়। 6টা, এর বেশি না। একটা পেঁয়াজুকে হয়তো আধা পেতাম ভাগে, আমার ইনস্ট্রাকশন ছিল এটা। বিশ্বাস করেন, আমার মনে হচ্ছিল আমি যেন স্বাদের চাইতেও, একেবারে কাচ্চি বিরিয়ানির চাইতেও, মোরগ পোলার চাইতেও বেশি কিছু সেটাই খাচ্ছি। এভাবে যেদিন 20 দিন গেল, আমার চলে যাওয়ার কথা, ঢুকে যাবো 19 দিন পরে বেরোজা, আমি ঢুকে যাবো এতে কাবে। তো ওই দিন আমার একটা আশ্চর্য ঘটনা ঘটে। এর মাঝে কিন্তু একবার আমার চাচা এসেছিল, আমরা এমদাদ মাস্টার সেন্টু চাচাকে বলেছিলাম, আমি সব বলছি কিন্তু ওই নিঃসঙ্গতা, কেন আমি গ্রামে গেলাম, এই কাহিনিটা। তো উনি একবার বাসা থেকে পাকশাক করে নিল। আমি বললাম চাচা আপনি আসছেন, আমি তো এটা একদমই পাই না, এটা চাইও না, আমি ভুলে গেছি এটা, তবে আসেন আপনিও নিজেই খাবেন, যা আছে সবাই মিলে আমরা ওই এক বাটিই খাবো। তাই খেলাম। 5-6 দিন পরে, 20 দিন পর ঢুকে যাব। আমি জানি না আপনি কতটুকু এটা অবাক হবেন। আমার 1টা বাড়ি 2টা বাড়ি পরে ডক্টর মাহবুব 3rd ইয়ারে পড়ে, ও দুপুরবেলা আসছে যে আজকে আপনি আমাদের বাসায় খাবেন। আমি বলতে কী বলো এসব কথা, তুমি এগুলো কি বলো, এটা হলো, এটা তুমি কি বলতে চাও? এর আগে যেটা ঘটেছে, ভোরবেলা যখন ঘুম থেকে উঠি, আমার হঠাৎ 2টো জিনিস খেতে মন চেয়েছে, 2টো জিনিস খুব আমার খেতে মন চেয়েছে। আমি তারপর হাসলাম একা একা, আমি কোথায় পাবো এটা, কে আমাকে দেবে, এটা কোনো অ্যারেঞ্জমেন্ট? জিনিস দুটো কি ছিল? হ্যাঁ বলছি, সেটাই বলছি। তাই হোক, এটা হলো, এটা তার হলো না, এটা হয় না, কাকে বলবো আমি? তা আমি দাওয়াত দিল, যেতেই হবে। আমি বললাম ভাই আমি তো পণ করেছিলাম যাব না। তখন সে বলল আপনি না গেলে আপনার সাথে আমি সম্পর্ক রাখবো না, এবং আপনার সাথে আমার কথা আছে, আমি ডাক্তার হলে আপনাকে আমি আপনার রোগীদের বিনা চিকিৎসায় সেবা করব। আমি দেখলাম না যাই, তা সবাইকে দাওয়াত দিল, কমিটির সবাইকে, মসজিদ কমিটির। গেলাম ওখানে ইফতারি করে তড়িঘড়ি করে এসে মগরিবের নামাজের পরেই কিন্তু রাতের খাবার রেওয়াজ গ্রামের বাড়িতে। আমরা খেতে গেলাম, বসলাম, আমাকে একটু আলাদা বসালো, জানি না কেন। তো বসলাম, বসার পরে আমাকে 2টো আইটেম খেতে দিল। আমি খাবো না দেখবো, খাবো না দেখবো, আমি নিজেই জানি না। আমি এত হতবাক হয়ে গেলাম। ওই যে সকালবেলা উঠে যেই 2টো খাওয়া আমি খেতে চেয়েছি, ওই 2টো খাওয়াই আমি খেতে চেয়েছিলাম, চিতই পিঠা আর গরুর মাংস ভুনা। এই 2টা খাবারই ঠিক এই 2টোই আসলো প্যারালাল। আমি এখন এখনো নিজেকে মানাতে পারি না, এটা কি ঘটলো, কিভাবে কি হলো জানি না। আমি আর কোশ্চেন করিনি, খেলাম মন ভরে, ঢুকে গেলাম এতে কাবে। নিঃসঙ্গতা আরম্ভ হয়ে গেল। চলে গেল কোনো এক 5ম দিনের কোনো এক দুপুর একটা ঘটনা ঘটলো, তো ঘটুক, সেটা হলো আমি যেদিন চলে আসলাম মনে মনে শুধু বললাম এতে কাবের আরেকটি শব্দ বলা চলে, সেলফ জেইলিং। এখানে বসে কোনো কাজ নেই, কোরআন পড়ো, ধর্মতত্ত্ব চিন্তা করো, ধর্মীয় বই পড়ো, আত্ম অনুসন্ধান। কোনো এইটা আমার জীবনে এত বেশি খাটলো, এত বেশি ভালো লাগা তৈরি করলো। তার পরপরই আমি চিন্তা করলাম, আমি তখন আমার বয়স চলে আসলো আস্তে আস্তে 34, এই চলে আসলাম আমি এখান থেকে ঢুকবো, শিল্পকলা ঢুকে গেছে। তো
আমি তখন ভাবলাম আমি তো গ্রামে যাব। বাবার হলো এই মারা গেল, তার 40 বলে তখন 40 আম্মা বলো তুমি দাঁত দিয়ে আয়। এসে দেখি খালি ভিটাটা পড়ে আছে। তখনই আমার মাথায় খটখট করলো, মার কাছে আসলাম, মাকে বললাম আম্মা আমি এটা করতে চাই। তো খুব ভালো কথা, তুই কর তুই কর। আমি বললাম আমি কিন্তু থাকবো, করতে থাক আমি চাই। সেই 39টা বছর পার হলো, আজকে 10 বছর আমি গ্রাম থাকি। গ্রামে থাকার এই নিঃসঙ্গতা প্রত্যেকটা মানুষের যদি আসতো তারা বুঝতে পারতো এটা কত ভাগ্যের কারণ। আমি কেন শহরে আর থাকবো এই কোলাহলে, আমার অনেক ভালো লাগে গ্রাম। এই যে গ্রামে ফিরে গেলেন, আসলে আপনার জীবনের গল্প আসলে শেষ হওয়ার মতো না। আপনি যে ধরনের গল্প বা যে ধরনের অভিজ্ঞতা বা যে আত্ম উপলব্ধি আপনার আছে সেটা অনেক বড়। বড় কিনা জানি না, তবে আমি বলবো ভীষণ ভীষণভাবে এটাই আমার বোধহয় কামনীয় ছিল বলেই এরকমটি হয়েছে। ওই যে বললেন না এত কিছু ছেড়ে, এটা তো ঢাকা শহর, পৃথিবীর কোন বড় রাজধানীতে আমার আপনি জানেন। আল্লাহ আমাকে নিয়ে না গেছেন, দেখিয়েছেন সবকিছু সবকিছু পৃথিবী দেখে উনিই হয়তো আমাকে গ্রামে নিয়ে গেছেন। এবার থাকো, ভাবো আমাকে, ভাবো তোমার সৃষ্টির সব কিছু, হয়তো তুমি অনেক কিছু পাবে। এই যে ভাবনার মধ্যে গেছে আমার ভালো লেগে গেছে, আমি গ্রামেই থাকতে ভালোবাসি। আপনাকে অনেক ধন্যবাদ এবং অনেক বেশি কৃতজ্ঞতা যে এই গল্পগুলো আপনি আজ আমাদের দর্শকদেরকে, তবে এমন ভাবে কিন্তু আমি কোথাও বলিনি, এই প্রথম এত খোলামেলা এবং কথা এই জন্যে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ যে আমি আপনার কোথাও মতো- বলিনি আজ পর্যন্ত। এই যে এতে কাপের যে ঘটনাটা আমি আজ পর্যন্ত কোথাও বলিনি, এই প্রকাশ্যে জীবনে প্রথম বললাম। সেক্ষেত্রে আমরাও অনেকটা ভাগ্যবান যে আপনার এই তা জানি না, এই যদি সমস্ত গল্পগুলো আমরাই কিছুটা- জানতে পেরেছি। কিছুটাও গ্রামে যাওয়ার প্রতি তোমার আপনার সকলের যদি একটু অনুভূতি কাজ করে যায়, এটাই হবে আমার শেয়ার করার সবচেয়ে বড় সার্থকতা। দুর্দান্ত দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমরা বিদায় নেব প্রায় বিদায়ের আগ মুহূর্তে, কিন্তু আপনার গান শুনতে শুনতে আজকে যেতে চাচ্ছি। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। এমন মা হবি তুই যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। এমন একটা মা দে না, এমন একটা মা দে না, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, কান্দে আবার হাসতে জানে। অনেক কৃতজ্ঞতা এত দীর্ঘ সময় আমাদেরকে দেওয়ার জন্যে। দর্শকবৃন্দ, আপনারা আমাদের মেরুদণ্ড, আপনারা ছাড়া আমরা শূন্য, আমাদের কোনো গতি নেই। এবং ভালো শ্রোতা, সুন্দর শ্রোতা, রুচিশীল শ্রোতা, এটা যে একটি শিল্পীর জন্য কত বড় পাওয়া, এটা বলে বোঝানো যাবে না। কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের সাথে কথা বলছি, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের কাছে ছোট্ট একটি জিনিস চাইব, আশা করি আপনারা কৃপণতা করবেন না, একটু একটু দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফেরদৌস ওয়াহিদের বৈচিত্র্যময় জীবনের গল্প। সবশেষ তার আপনাদের কাছে আবেদন, দোয়া। আশা করি আপনারা ফেরদৌস ওয়াহিদকে দোয়ায় রাখবেন। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত কালের কণ্ঠের সঙ্গেই থাকুন, সঙ্গে থাকুন কালের সুরে। দেখা হবে।